নমস্কার, ট্রাইব টিভিতে আপনাদের সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি সুপর্ণা। চোখ রাখবো আজকের গুরুত্বপূর্ণ খবরগুলিতে। রাষ্ট্রপতি পদের লড়াই থেকে সরে দাঁড়ালেন শরদ পাওয়ার। বিরোধী মুখ হতে চাইছেন না তিনি। দিল্লিতে বিজেপি বিরোধী দলের বৈঠকের পর সাংবাদিকদের সামনে এই কথা জানিয়েছেন এনসিপি প্রধান শরদ পাওয়ার। এবার সেই কথাই স্পষ্ট করে লিখে টুইট করলেন তিনি। শিওরে রাষ্ট্রপতি নির্বাচন বুধবারই বিরোধীরা সর্বসম্মতিক্রমে এ নির্বাচনে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ঠিক সেই দিনেই তৃণমূল সুপ্রিমোকে ফোন করে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। সূত্র মারফত জানা গিয়েছে, আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনের আগে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর পরামর্শ চেয়ে নাকি ফোন করেছিলেন বিজেপির বর্ষীয়ান নেতা রাজনাথ সিং। তবে গেরুয়া দল প্রার্থী চূড়ান্ত না করলে এই ব্যাপারে তিনি কোনো মন্তব্য করবেন না বলে রাজনাথকে জানান তৃণমূল নেত্রী। রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী পদপ্রার্থী হিসাবে নাম উঠেছিল এনসিপি প্রধান শরদ পাওয়ারের। এরপর বুধবার দিল্লির কনস্টিটিউশন হলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা বৈঠকে শরদ পাওয়ারকে প্রার্থী হতে অনুরোধ করা হয়, কিন্তু সেই প্রস্তাব খারিজ করে দেন মারাঠা স্ট্রংম্যান। পরে ঠিক হয়েছে সর্বসম্মতিক্রমেই বিরোধী সব দল আলোচনা করে রাষ্ট্রপতি নির্বাচনের পদপ্রার্থী বেছে নেবে। আগামী কয়েকদিনের মধ্যেই ফের বৈঠক হবে। জানা গিয়েছে, পাওয়ার প্রস্তাব ফেরানোর পর বাংলার প্রাক্তন রাজ্যপাল গোপাল কৃষ্ণ গান্ধী ও কাশ্মীরের ন্যাশনাল কনফারেন্সের প্রধান ফারুক আবদুল্লাহর নামও রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে প্রস্তাব করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, যদিও কোনো নামই এখনো চূড়ান্ত হয়নি। এদিকে বুধবার দিল্লিতে বিরোধীদের এই বৈঠকের পরেই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে কথা হয় দুই প্রজ্ঞা রাজনীতিবিদের। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাজনাথের সম্পর্ক বেশ ভালো, সেই কারণেই রাজনাথকেই তৃণমূল নেত্রীর সঙ্গে কথা বলার ভার দিয়েছিলেন মোদী শাহরা। রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে তৃণমূল সুপ্রিমোর কোনো পরামর্শ থাকলে তা তিনি জানাতে পারেন বলে মমতাকে জানান রাজনাথ। বিজেপি এই পদে চূড়ান্ত প্রার্থী না করলে এবারে এখনই তার পক্ষে কোনো মন্তব্য করা সম্ভব নয় বলেই পাল্টা রাজনাথকে জানিয়ে দেন মুখ্যমন্ত্রী। তবে জানা গিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও রাজনাথ সিং উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব সহ বেশ কয়েকজন বিরোধী নেতাকে রাষ্ট্রপতি নির্বাচনে তাদের মতামত জানতে চেয়ে ফোন করেছিলেন। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি। চোখ রাখবো পরবর্তী খবরে। চিন্তা বাড়াচ্ছে দেশে করোনার গ্রাফ। গত 24 ঘন্টায় 38% বেড়ে দৈনিক আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 12,213। 3.5 মাসেও বেশি সময় পর ভারতের দৈনিক সংক্রমণ 10,000-এর গণ্ডি পেরোলো। দেশের মধ্যে মহারাষ্ট্র, দিল্লি, তামিলনাড়ু, তেলেঙ্গানা, পশ্চিমবঙ্গ, গুজরাতে সংক্রমণের হার বাড়ছে। গত 24 ঘন্টায় মহারাষ্ট্রে দৈনিক করোনা আক্রমণের সংখ্যা 4,024। ফের দৈনিক সংক্রমণে বড় সড় লাভ। এক ধাক্কায় 8,000 থেকে দৈনিক আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো 12,000। গত ফেব্রুয়ারি মাসে এই প্রথম দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা 10,000-এর গণ্ডি পার করল। গত 24 ঘন্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন 12,213 জন। এই নিয়ে দেশের মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো 4,32,57,730 জন। দেশে একদিনেই সংক্রমণের হার 38% বৃদ্ধি পেয়েছে। গতকালই যেখানে দেশে করোনা আক্রান্তের সংখ্যা 8,500-এর বেশি ছিল, সেখানে গত 24 ঘন্টায় দেশে নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 12,213 জন। অন্যদিকে একদিনে সংক্রমণে মৃত্যু হয়েছে 11 জনের। এই নিয়েই দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 5,24,803 জন। বর্তমানে দেশের সক্রিয় রোগীর সংখ্যা 54,215 জন। একদিনে সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 4,578 জন। একদিকে গত 24 ঘন্টায় দেশে করোনা সংক্রমণ থেকে সুস্থ হয়েছেন 7,624 জন। এই নিয়ে দেশে মোট সুস্থ হয়েছেন 4,26,74,712 জন। স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে, মূলত 5 রাজ্যে থেকেই সর্বাধিক আক্রান্তের খোঁজ মিলছে। এই 5 রাজ্য থেকেই দেশের 82%-এরও বেশি আক্রান্তের খোঁজ মিলছে। এর মধ্যে শীর্ষস্থানে রয়েছে মহারাষ্ট্র। সেখানে একদিনে করোনা আক্রান্ত হয়েছেন 4,024 জন। এরপরে রয়েছে কেরল। সেখানেও করোনা আক্রান্ত হয়েছেন 3,488 জন। রাজধানী দিল্লিতেও ঊর্ধ্বমুখী সংক্রমণ। গত 24 ঘন্টায় দিল্লিতে করোনা আক্রান্ত হয়েছেন 1,375 জন।
একদিনে 648 জন ও হরিয়ানাতে 596 জন আক্রান্ত হয়েছে। দেশের পাশাপাশি রাজ্যেও আক্রমণের সংখ্যা হু হু করে বাড়ছে। গত 24 ঘন্টায় রাজ্যে নতুন করে আক্রমণের সংখ্যা হয়ে দাঁড়িয়েছে 230 জন। একদিনে করোনা সংক্রমণে মৃত্যু হয়েছে একজনের। বর্তমানে রাজ্যে মৃত্যুর হার 1.5%। অন্যদিকে রাজ্যে একদিনে সুস্থ হয়েছেন 58 জন। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি। বাগুইআটিতে গণধর্ষণের অভিযোগ। অফিসের প্রোগ্রামে হোটেলে গণধর্ষণের অভিযোগ তথ্য প্রযুক্তি কর্মীর। সহকর্মীদের বিরুদ্ধেই গণধর্ষণের অভিযোগ করা হয়। মাদকাসক্ত অবস্থায় গণধর্ষণের অভিযোগ তরুণীকে। এই ঘটনায় এক মহিলা সহ 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 1.5 বছর আগে 2020 সালের ডিসেম্বর মাসে উত্তর শহরতলির বাগুইআটি থানা এলাকায় উঠেছিল গণধর্ষণের অভিযোগ। এক যুবতীকে গভীর রাতে বাড়ি থেকে ডেকে এনে গাড়িতে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগ উঠেছিল 2 যুবকের বিরুদ্ধে। সেই স্মৃতি এখনো অনেকটাই টাটকা এলাকাবাসীর মনে। এবার সেই বাগুইআটি থানা এলাকারই এক বেসরকারি হোটেলে এক তথ্য প্রযুক্তি কর্মীকে গণধর্ষণ করার অভিযোগ উঠল তারই 2 সহকর্মীর বিরুদ্ধে। আরও বিস্ফোরক অভিযোগ, ওই 2 সহকর্মীর মধ্যে একজনকার স্ত্রী আবার ঘটনাস্থলে উপস্থিত থেকে ওই মহিলাকে গণধর্ষণ করার মদত দেন। মূল ঘটনাটি ঘটে গত 11 জুন। তবে নির্যাতিতা বাগুইআটি থানায় অভিযোগ জানান বুধবার সকালে। সেই অভিযোগের ভিত্তিতেই গতকাল রাতে পুলিশ গ্রেপ্তার করে ওই মহিলা সহ 3 জনকে। এই দিনই তাদের আদালতে তোলা হয়েছে বলে জানা গিয়েছে। নির্যাতিতার অভিযোগ, তথ্য প্রযুক্তি সংস্থায় কাজের সূত্রে অভিযুক্তদের সঙ্গে তার পরিচয়। যে সংস্থাতে তারা এতদিন কাজ করতেন সেই সংস্থারই একটি অনুষ্ঠানের জন্যই বাগুইআটিতে একটি হোটেল ভাড়া নেওয়া হয়েছিল। সেখানে গত 11 জুন অনুষ্ঠান চলার সময়ে নির্যাতিতার পানীয়তে কোনো নেশার ওষুধ বা মাদক মিশিয়ে দেওয়া হয়েছিল। সেই পানীয় আবার তার হাতে তুলে দিয়ে তা পান করতে জোরাজুরি করেছিলেন ঘটনার অন্যতম মূল অভিযুক্ত ভাস্কর ঘোষের স্ত্রী। সেই পানীয় খেয়ে চেতনা হারান ওই নির্যাতিতা। তখন ভাস্কর ও ওই তরুণীর অপর এক সহকর্মী তাকে ওই হোটেলের একটি ঘরে নিয়ে গিয়ে বিবস্ত্র করে ধর্ষণ করে। নির্যাতিতাকে গণধর্ষণ করার ঘটনা আবার ভিডিও রেকর্ড করে রাখেন ভাস্করের স্ত্রী। তরুণী সেদিন ভোরের দিকে কোনো রকমে বাড়ি ফেরেন। ভিন রাজ্যের বাসিন্দা হওয়ার জেরে নির্যাতিতা ভাবতে পারেননি ঠিক কি করবেন। শেষে ফোন করে গোটা ঘটনাটি জানান পরিবারকে। তার জেরে তার বাড়ির সদস্যরা কলকাতায় আসেন ও গতকাল থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন। এদিন তরুণীর মেডিকেল পরীক্ষা করার কথাও রয়েছে। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি। পাহাড়ে কয়েকদিন ধরে চলছে অবিরাম বৃষ্টি। জলস্ফীতি ঘটছে বালাসন নদীতে। অবিরাম বৃষ্টিতে বিপজ্জনক অবস্থায় রয়েছে মাটিগাড়ার বালাসন নদীর ডাইভারশন ব্রিজ। যে কোনো মুহূর্তেই ঘটতে পারে বিপত্তি। গত বছর বর্ষায় বালাসন নদীর জলের তোড়ে ক্ষতিগ্রস্ত হয় শিলিগুড়ির মাটিগাড়ার বালাসন ব্রিজ। তৎপরতার সঙ্গে শিলিগুড়ির মেট্রোপলিটন পুলিশ ব্রিজ মেরামতের কাজ শুরু করে। যানবাহন চলাচলের জন্য বালাসন ব্রিজের ওপরেই তৈরি করা হয় বেইলি ব্রিজ। তবে সেই ব্রিজ দিয়ে শুধুমাত্র ছোট যানবাহনগুলি চলাচল করতে পারবে, এমনটাই নির্দেশিকা জারি করা হয় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের তরফে। এবং ভারী যানবাহনগুলি চলাচলের জন্য বিকল্প হিসাবে তৈরি করা হয় বালাসন ব্রিজের অদূরে ডাইভারশন ব্রিজ। বালাসন নদীর ওপর হিউম পাইপ বসিয়ে এই ব্রিজ তৈরি করা হয়েছিল, কিন্তু কয়েকদিন আগে সামান্য বৃষ্টিতে ব্রিজের একাংশ ভেঙে পড়ে। প্রশাসন তৎপরতার সঙ্গে কাজে নেমে ভাঙা অংশে মাটি ফেলে ভরাট করে এবং বালির বস্তা দিয়ে ঢেকে রাখা হয় রাস্তার একাংশ। কিন্তু গত কয়েকদিন ধরে পাহাড়ে অবিরাম ভারী বৃষ্টির কারণে জলস্ফীতি ঘটেছে বালাসন নদীতে। ফলে যে কোনো সময় ভেঙে পড়তে পারে ব্রিজটি, যে কোনো মুহূর্তে ঘটতে পারে দুর্ঘটনাও। যদিও এই ব্রিজের বিষয়ে তৎপর শিলিগুড়ির পুলিশ প্রশাসন, যে কোনো দুর্ঘটনা রুখতে তৎপর বিপর্যয় মোকাবিলা দল। বিপর্যয় মোকাবিলা দলের কর্মকর্তা বিশাল শর্মা জানিয়েছেন, সব রকম প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে। দিন-রাত 24 ঘন্টা তারা নজর রাখছেন এবং আরও সাবধানতার জন্য সন্ধ্যার পর থেকে ডাইভারশন ব্রিজে বন্ধ রাখা হবে ভারী যান চলাচল।
শিলিগুড়ি থেকে গৌতম পালের রিপোর্ট, ট্রাইব টিভি। দক্ষিণবঙ্গে বর্ষা ঢোকার নির্ধারিত সময় 11 জুন। সেদিক থেকে বর্ষা এবার লেট রান করছে, কিন্তু দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে সুখবর দক্ষিণবঙ্গবাসীর জন্য। আষাঢ়ের প্রথম দিনেই বঙ্গে বর্ষা রানের পদার্পণ। তবে এখন দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে না আলিপুর আবহাওয়া দপ্তর। গতকালই আবহাওয়া দপ্তর জানিয়েছিল আগামী 48 ঘন্টার মধ্যে দক্ষিণবঙ্গে প্রবেশ করবে বর্ষা। তবে দক্ষিণবঙ্গে বর্ষার অনুকূল পরিবেশ থাকলেও দুর্বল মৌসুমী বায়ুর কারণে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করেছে দুর্বলভাবে। সকাল থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মেঘলা আকাশ। ইতিমধ্যেই কোথাও কোথাও প্রাক বর্ষার বৃষ্টিও শুরু হয়ে গেছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আষাঢ়ের প্রথম দিনেই দক্ষিণবঙ্গে জমিয়ে বৃষ্টি নামতে পারে, তেমনটাই বার্তা দিচ্ছে আবহাওয়া দপ্তর। অন্যদিকে উত্তরবঙ্গে আগামী 5 দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। জারি হয়েছে কমলা সতর্কতা। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টির সতর্কতা। দার্জিলিং ও কালিম্পংয়ে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকায় ধস নামতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া দপ্তর। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি। এখনকার মতো এ পর্যন্তই। অন্যান্য খবরের জন্য দেখতে থাকুন ট্রাইব টিভি। নমস্কার।